শুভশ্রীদির সাথে তুমি এর আগেও কাজ করেছো, আবার এই প্রজেক্টটা মানে দ্বিতীয়বার কাজ করা, তো বন্ডিংটা কতটা স্ট্রং হয়েছে? ও তো অনেক বড় স্টার, তো সেইখানে ও যে কোনো রকম কোনো এয়ার না রেখে আমার সাথে মিশেছিল এবং আমার সঙ্গে সিন করার ক্ষেত্রে যে এত কোঅপারেটিভ, এত শি ইজ আ ওয়ান্ডারফুল কো-অ্যাক্টর। এখনকার দিনে দাঁড়িয়ে ম্যাক্সিমাম সম্পর্কের ক্ষেত্রে যেটা হয়, প্রেম হচ্ছে, সব হচ্ছে, কিন্তু আলটিমেটলি আর সেটা বিয়ে অবধি যায় না বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই। তো তোমার সাথে তোমার হাজবেন্ডের যে বন্ডিংটা এত সুন্দরভাবে মানে বিষয়টাকে ম্যানেজ করা, এটার মূল রহস্য। আমাকে মাঠ ময়দান ছেড়ে দিতে হবে, যেটা ছেড়ে দিয়েছে। একে আমি যত বাঁধতে যাব, বাধা দিলে বাঁধবে লড়াই, মরতে হবে। এই মুহূর্তে তো ইনস্টাগ্রাম বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্স যার বেশি সে তারা মানে বেশি কাজ পায়, যার একটু কম সে একটু কম কাজ পায়। এই ধারাটা এখন খুব চলছে, মানে এই সমস্যার সম্মুখীন কখনো হয়েছো? বম্বের কাস্টিং এর ক্ষেত্রে অনেক সময় হয়েছে, ফলোয়ার জিজ্ঞেস করা হয়েছে। আচ্ছা, ওরা প্রোফাইল চেয়ে পাঠায় বা ফলোয়ার জিজ্ঞেস করে, তখন আমি পরিষ্কারই বলে দিই আমার ফলোয়ার কম, আপনারা যেটা চাইছেন সেটা আমার নয়, সুতরাং কাজটা আমার জন্য নয়। জার্নিটা যদি আমি তোমায় জিজ্ঞাসা করি, প্রথম থেকে খুব সহজ ছিল? দেখো, অন্যদের বাকিদের বা আমাদের সিনিয়রদের যে স্ট্রাগলের কথা আমি শুনেছি, আমি একদমই সেই পরিমাণ স্ট্রাগল করিনি। এই মুহূর্তে আমার সঙ্গে এমন একজন অভিনেত্রী রয়েছে যার অভিনয় দক্ষতা নিয়ে আলাদা করে কোনো কিছু বলার দরকার হয় না। প্রতিটি চরিত্রকে সে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলে যেন মনে হয় চরিত্রগুলো তার খুব কাছের, খুব আপন করে নেয় চরিত্রগুলোকে। সে একপাশে যেমনভাবে তার অভিনয়টাকে নিয়ে ভাবে, সেরকমই তার কাছে তার পরিবার, তার সন্তান, এগুলো একইভাবে গুরুত্বপূর্ণ। তো আমার সঙ্গে রয়েছে অভিনেত্রী স্নেহা চ্যাটার্জি। ওয়েলকাম টু সিটি সিনেমা। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? ভালো আছি। আচ্ছা, আমি যদি তোমায় জিজ্ঞাসা করি যে তোমার ছোটবেলাটা মানে কোথায় কেটেছে এবং কিভাবে কেটেছে? আমার বেলঘড়িয়ায় বাবা মার বাড়ি, মানে ওটা আমারও বাড়ি। বেলঘড়িয়াতেই ছোট থেকে বড় হয়েছি। তো একান্নবর্তী পরিবার ছিল, দাদু ঠাকুমা তখন জীবিত ছিলেন, আমার এক জেঠু, আমার দাদা, দুই দাদা থাকতো তখন, দাদা সবাই মিলে আর কি, দুই জ্যাঠা দাদা, তাদের সবাইকে নিয়ে একটা জয়েন্ট ফ্যামিলি ছিল। পরবর্তীতে দাদারা বিয়ে করে আলাদা আলাদা হয়ে চলে যায় এবং তারপরে যা হয় দাদু ঠাম্মাও চলে যান। তো এখন একতলাতে আমার জেঠু থাকেন, রাঙা জেঠু, এবং দোতলায় বাবা মা থাকেন। পরে বাবা দোতলাটা করেছিলেন। তো আমার পুরো ছোটবেলাটাই বেলঘড়িয়ায় কেটেছে এবং আমার পাশের বাড়িটাই মামা বাড়ি। তখন আমার দিদুন বেঁচে ছিল। তো আমার মামা বাড়িটাও আমার কাছে ভীষণ কি বলবো, একটা আহ্লাদের জায়গা ছিল। দিদুন দারুণ রান্না করতো, তো আমি রান্না খেতে যেতাম, মানে যাই রান্না করতো সেটা একটু হলেও আমাকে চেখে দেখতে হতো, তো আমি রোজই রান্না খেতে যেতাম। তো আর এখন আছে মামা মামি, আমার মামাতো বোন, ওরা সবাই রয়েছে এখন ওখানে। আর পিসির বাড়িও, ছোট পিসির বাড়ি খুব কাছে। তো আমার মোটামুটি পরিবারের বেশিরভাগই সব বেলঘড়িয়াতেই থাকে। আর আমার পাড়ার তো বন্ধু বান্ধব, পাড়ায় আমরা লুকোচুরি খেলে বেড়াতাম গোটা পাড়া জুড়ে। সে যে কোথায় কে লুকিয়ে পড়তো সে খুঁজে পাওয়া যেত না। তো তুমি কি দুষ্টু ছিলে ছোটবেলায়? না, আমি খুব দুষ্টু ছিলাম না, কিন্তু আমি খুবই অকালপক্ক, যে কারণে আমার ছেলেও খুব অকালপক্ক। তো আমার পাড়ায় প্রচুর বন্ধু বান্ধব ছিল, আমরা সে বিরাট একটা দল মিলে খেলাধুলো করতাম। তারপরে এই আমের সময় আম চুরি করে বেড়াতাম, কালো জাম চুরি করে বেড়াতাম। পাড়ায় সরস্বতী পুজো হতো, সেই সরস্বতী পুজোটা কুল চুরি করতাম। আমাদের পাড়ায় সরস্বতী পুজো হতো, সত্যি চুরি করাতে মনে পড়লো একটা আম চুরির জন্য, মানে আম চুরি আমাদের ছোটবেলার একটা, এখন ভাবলেই একটা এত অপূর্ব মনে হয়। আর সেখানে এখন একটা আম চুরি, একটা চিপসের প্যাকেট এমনি পড়ে থাকা, সেই নিয়ে কি কি সব বাচ্চাদের সঙ্গে ঘটনা ঘটে যাচ্ছে, ভাবলে ভাবি যে ছোটবেলা কেন মানুষ, মানে আমরা বলবো না যে রঙিন ছিল, সত্যি রঙিন ছিল। এইরকম ভাবেই ছোটবেলা কেটেছে। তারপরে আমি আমার মানে টিচার্স টিউশন যা করতাম ওখানেই, আমার সাইকেল ছিল। তো আমরা বিকেলবেলা আমি আর আমার দুই বন্ধু পিনাক, অভিষেক, আমরা সাইকেল নিয়ে বেরিয়ে যেতাম। আরেকটা ছেলে ছিল রিতেশ, আমরা চারজনে মিলে সাইকেল নিয়ে বেরিয়ে যেতাম টোটো কোম্পানি করতে। আর আমাদের পাড়ায় আমরা তিনটে মেয়ে ছিলাম, আমি, মিমিদি, রিম্পা, আমরা তিনজনে মিলে আমাদের নিজের ছোট করে আমরা নাচ, মানে যেখানে হোক নাচের প্রোগ্রাম করতাম বা আমরা আড্ডা দিতাম। আমাদের তিনজনের খুব বন্ধুত্ব ছিল।
আরো কয়েকজন দিদিও ছিল পাড়ায়, তো মানে বিভিন্ন বয়সে বিভিন্ন রকম। হ্যাঁ হ্যাঁ, একদম ছোটবেলা একরকম, তারপর বড় হয়ে আর একরকম বন্ধুত্ব। তো সবটাই পাড়া কেন্দ্রিক, এবং ওই মানে এখনো পাড়াতে দুর্গাপুজো হয়, সরস্বতী পুজো হয়। আমি পুরো 100% থাকতে পারি অনেক সময় তা নয়, কিন্তু হ্যাঁ আমার ছোটবেলার পাড়া, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই 100 বার যাওয়া হয়। আর তোমাকে যদি জিজ্ঞাসা করি যে এই অভিনয় যে করবে, এই অভিনয়ের জার্নিটাতে যাওয়ার আগে জিজ্ঞাসা করি অভিনয় করবো এটাই কি প্রথম থেকে মাথার মধ্যে প্ল্যানিং ছিল একদম প্রথম থেকেই? হ্যাঁ, আমি ছোটবেলা থেকেই অভিনয় ভালোবাসতাম, মানে নাচ গান কালচারালি সব, মানে স্কুলের সব কালচারাল ফাংশনে পার্টিসিপেট করতাম। নাটকেও আমাকে প্রত্যেক বছরই নেওয়া হতো। পাড়াতে নাটক হলে বা কোনো নাচের অনুষ্ঠান হলেই, যে আমরা 3টে বন্ধু বললাম, আমরা 3জনের প্রচুর নাচের প্রোগ্রাম করতাম, নাচ শিখতাম। তো সবটা মিলিয়ে মানে অভিনয় করব এটা ছোট থেকেই ছিল। সিনেমা দেখতে ভালোবাসতাম ছোট থেকে, সিনেমার গান শুনতাম, চিত্রহার সকালবেলা ভোরবেলা উঠতে আমি একদমই মর্নিং পার্সন নই, সে কোনো ছোটবেলা থেকেই নই। কিন্তু সকালে ওঠাটা আমার নেই, আমার সিলেবাসে নেই ওটা। ওটা খুব শুটিং ছাড়া ছেলের প্রয়োজনে এখন উঠতে হয়, তাই আমার সিলেবাসে সকালে নরমালি কটায় ওঠা হয়? 11টা, 11:30। আর পরেরটা বললে লজ্জা লাগবে, বলছি না, লজ্জা আমার আর এখন লাগেও না। ঘুম পায় ঘুমোই, আমার কাছে ঘুমটা আমার জীবনে খুবই প্রায়োরিটি লিস্টের মধ্যে পড়ে, ভালোবাসি এবং আমার প্রায়োরিটি লিস্টের মধ্যে পড়ে। আমি 8 ঘন্টা 8.5 ঘন্টা না ঘুমিয়ে আমি ফাংশন করতে পারি না, এবং আমার রাতের ঘুমের সমস্যা আছে। আমার রাত্রিবেলা এতদিন তো ছিল ছেলেকে ফিট করানো, ছেলেকে টয়লেট ট্রিটিং করানো, সবকিছুর জন্য, আর এখন হয়ে গেছে আমার রাত্রিবেলাটা কিছুটা সময় মনে হয় আমি নিজে কিছু ফোনে দেখি বা কিছুই হয়তো সেরম ভাবে কিছু কনস্ট্রাকটিভ কিছু না, কিন্তু ওই সময় ওটুকু মনে আছে ঠিক আছে এই সময় বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ জেগে নেই, পুরো বাড়িটাই এখন মানে আমি একদম বিচরণ করে ফেলতে পারি, বা আমি এখন যা করছি আমি জেগে আছি, এরকম একটা মি টাইমের একটা জায়গা তৈরি হয়েছে। সেই কারণে আমার রাতে ঘুমোতেও একটু দেরি হয়, করে আমার উঠতে দেরি হবে। শুটিং থাকলে সবটাই একদম পুরোটাই অন্যরকম হয়ে যায়। তো আমি ওই ভোরবেলা উঠে দেখতাম রঙ্গোলি, আমার নেশার মতো ছিল। বুধবার চিত্রহার দেখা, মঙ্গলবার সুপারহিট মোকাবলা দেখা, এগুলো তো আমি ছোটবেলা থেকে ভীষণই ভালোবাসতাম। এবার স্কুলে বন্ধুদের সাথে বাসে করে যেতাম, যখন যে সিনেমা রিলিজ করছে, আমার বাড়িতে কেবল ছিল না, অন্যদের বাড়িতে ছিল, তো তারা এসে সিনেমার গল্পগুলো বলতো। তো সেটা একটা ফ্যাসিনেটিং ব্যাপার ছিল, এবং আমার নাটক দেখতে ভালো লাগতো। বাবা আমাকে বহু নাটক হাত ধরে নিয়ে গিয়ে দেখিয়েছেন। নিজে নাটক করারও ইচ্ছে ছিল, কিন্তু সেটা পারিবারিক, দাদু ঠাকুমার বয়স হয়েছিল বাবা মার পক্ষে। আমি বেলঘরিয়া থেকে নিজের পক্ষে শ্যামবাজার আসাটাও একটা মুশকিল ছিল, পড়াশোনারও চাপ ছিল, তো সবটা মিলিয়ে হয়ে ওঠেনি। কিন্তু অভিনয়ের প্রতি ভালোবাসাটা, অনুরাগটা ওখান থেকেই ছিল। তারপরে তো মানে নিজে বড় হয়ে চেষ্টা যখন করলাম, এই প্রফেশনে এলাম, তারপর তো মনে হলো যে হ্যাঁ ঠিক আছে, মানে যে জিনিসটা ভালোবাসতাম সেটাকে আঁকড়েই পুরো দুনিয়াটা মানে জীবন কাটাতে পারবো, এটা ভেবেই খুবই ভালো লেগেছে। মানে জার্নিটা যদি আমি তোমায় জিজ্ঞাসা করি, প্রথম থেকে কি খুব সহজ ছিল? দেখো, অন্যদের বাকিদের বা আমাদের সিনিয়রদের যে স্ট্রাগলের কথা আমি শুনেছি, আমি একদমই সেই পরিমাণ স্ট্রাগল করিনি। আমি তো শুনেছি যে আমাদেরই আগের জেনারেশনের অনেকে যা স্ট্রাগল করেছেন, সেই স্ট্রাগল আমি করিনি। মানে বাইরে থেকে এসে যারা কাজ করছেন, ধরো যাদের অনেক দূরে দূরে বাড়ি, এখানে এসে থেকে নাটক করেছেন বা সিরিয়াল করেছেন বা সিনেমা করেছেন, যাই করেছেন, আমার যেটা মেন স্ট্রাগল ছিল যাতায়াতটা। সেটা হলো, এক তো হলো তখন তো আর 14 ঘন্টা শুটিং ছিল না, আমার ভোর 4টের সময় ধরো শুটিং শেষ হচ্ছে, সুবর্ণলতার কথাই বলি, রুবিতে শুটিং হচ্ছে, এবার 4টের সময় গাড়ি যখন আমায় দিচ্ছে, আমাকে বাড়িতে ড্রপ করছে গাড়ি ভোর 6টা, কারণ আমাকে ড্রপ করতে করতে লাস্ট ড্রপ আমার আবার সকাল কল 8টায়। তো বেলঘরিয়াতেই থাকতাম, তো আমি 6টায় বাড়ি পৌঁছে 8টায় কি করে আসবো? আমি জাস্ট যেতাম, হাত মুখ ধুতাম, জাস্ট বাবা মার সাথে দেখা করাটুকু, চলে আসতাম। হ্যাঁ, এবার ওইটাই আমার জন্য খুবই চাপের হয়ে গেছিল। এবং যখন ধরো তাড়াতাড়ি ব্যাক আপ হয়েও যেত, এত ভিড় ট্রেনে, মানে তখন ট্রেনে আসতো তো গাড়ি, তখন না গাড়ি আমার বাবার ছিল, আমার বরাবরই এসব ছিল যে আমি বাবার গাড়িতে আসবো না। আর আমি নিজে তখন অত টাকা রোজগার করতাম না যে আমি গাড়ি করে আসতে পারি। হ্যাঁ, আমার সুবর্ণলতায় যেমন অন্তরা যে ছোট বউয়ের রোলটি করতো, ও আমাকে অনেক দিন, ও সিথির মোড়ে থাকতো, তো আমাকে মাঝে মাঝেই পিক আপও করতো, মাঝে মাঝে আমাকে সিথির মোড়ে ড্রপও করতো। যেদিন ও গাড়ি নিয়ে যেত আমাকে ফোন করতো। তো এটা এরকম অনেকে, মৌমিতাদি 7 পাকে বাঁধার সময় আমাকে অনেক সময় গাড়িতে লিফট দিয়েছেন। আমি কৃতজ্ঞ, মানে আমার সতীর্থ বা আমার সিনিয়র, তারা আমাকে এই সুযোগটা এইভাবে হেল্প করেছিলেন। সায়নী
সায়নী ঘোষ, ওর কথা না বললেই নয়। দক্ষিণ খোলা যখন করি তখন সায়নী ওরম দিন রাত শুটিং হতো। ও আমায় বলেছিল যে আমি তোমাকে সেই মারুতি গোডাউনে শুটিং হতো, তখন ট্যাক্সিও যেতে চায় না মারুতি গোডাউন, তো এরকম ভেঙে ভেঙে যেতে হতো। তাও তারা থেকেও অটো পাওয়া যেত না, তখন আমি খুবই মানে চাপ হয়ে যেত আমার যাতায়াতটা। তখন সায়নী আমাকে অনেকদিন ড্রপ করেছে। তো আমার বন্ধুরা আমাকে সত্যিই খুবই হেল্প করেছে এই প্রফেশনে, সিনিয়ররাও। তো সেই করতে করতে যাতায়াতটা খুব চাপ। হ্যাঁ, বাট ট্রেনে করে ফিরতাম, এত ভিড়, ট্রেনে উঠতে পারতাম। ট্রেনে করে দমদম থেকে আসতে, হ্যাঁ মানে দমদম তো মানে যদি রুবি থেকে যেতাম তাহলে উল্টোডাঙ্গা থেকে ট্রেন ধরে বেলঘড়িয়া, বা বেলঘড়িয়া থেকে যারা উল্টোডাঙ্গা, বেলঘড়িয়া, ব্যারাকপুর, আগরপাড়া জানেন, তারা জানেন যে এটা কত বড় টাস্ক। তো সেই যুদ্ধের মতোই একটা যুদ্ধ জয় করা। বাড়ি ফেরা মানে একটা স্টেশন শুনতে মনে হতে পারে একটা বা দুটো স্টেশন, কিন্তু ওটাতে ওঠা এবং নামাটা মানে বিরাট চ্যাপ্টার, এবং ধরে দাঁড়িয়ে থাকাটাও মানে কখন যে পড়ে যাবে। আমার এরকম প্রতিদিনই মনে হতো যে আমি বোধহয় এই আমার ল্যাম্পপোস্টের বাড়িটা খেলাম, এরকম আমার ঝুলতাম তো রোজই, মনে তাই হতো। ওইটা আমার কাছে একটা খুব বিশাল চাপ গেছে, ওইটাই চাপ গেছে, যে কারণে কিন্তু আমার অনেক আর্লি বিয়ে করা। কারণ আমার হাজবেন্ড তখন এদিকে ভাড়া থাকতো। হ্যাঁ, ও SRFT পাস আউট হয়ে তখন কাজের চেষ্টা করছিল এবং এখানেই ভাড়া থাকতো। তো তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে তাহলে একসাথেই। আর তখন খুবই যে লিভ ইন বিষয়টা খুবই এরকম এতটা নরমাল ছিল না। সুতরাং এবং বাড়িতে আমি বলেও ছিলাম, তাতে আমার বাড়িতে রাজি হয়নি, বিশেষ করে মা তো একদমই রাজি হয়নি। তাতে আমি বললাম তাহলে এরকম ভাবে দুজনে আলাদা আলাদা ভাড়া নিয়ে থাকা। তখন আমরা সবসময়ই টাকা পয়সা নিয়ে চিন্তা করতাম যে মানে আমার এইটুকু স্যালারি তাহলে জমবে কি, ভাড়া দিলে চলে যাবে, যাতায়াতে সেই হেনা করে। তারপর আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে আমরা এই তুমি যেখানে এসছো এই এলাকাতেই অন্য একটা ফ্ল্যাটে আমরা তারপরে তখন থেকে থাকতাম। তারপর থেকে সব শুটিংয়ে আমার বাড়ির থেকে 10 মিনিট 15 মিনিট। এখন এমন একটা অবস্থা, সব এনি ফ্লোর তুমি আমাকে একটা মানে ভি লাইন দূর হবে অবভিয়াসলি, হ্যাঁ, কিন্তু তাছাড়া ভি লাইন বা নারায়ণী, রুবি, ম্যাকনিল এগুলো দূর, কিন্তু টালিগঞ্জ প্রপারের যা যা শুটিং সব আমার বাড়ি থেকে 10-15 মিনিট। তো আমার এখন আর যাতায়াতটা নিয়ে খুব একটা চাপ হয় না। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমার স্ট্রাগল ছিল। এর বাইরে যে আমি বিরাট কিছু স্ট্রাগল করেছি তা না। আমার সুবর্ণলতার পর থেকেই নিজে থেকেই কাজের অফার এসছে। হ্যাঁ, এবার যখন আমার চয়েসেস এসছে যে আমি এটা করবো ওটা করবো না, তখন হয়তো আমাকে অনেক সময় কাজ ছাড়া অপেক্ষা করতে হয়েছে বা অনেকে বলতে হয়েছে। সে বলার মধ্যে আমার কোনো সমস্যাও নেই, কোনোদিনই ছিল না, এখনো নেই। তো সেই করে হয়ে গেছে। এই কথাটা যখন বললে যে কাজের ক্ষেত্রে চয়েসের ব্যাপারটা, তুমি কি চরিত্র বেছে কাজ করতে পছন্দ করো? হ্যাঁ করি, কারণ কি বলতো, যখন আমি শুরু করেছিলাম ক্যারিয়ারটা তখন নেগেটিভ ক্যারেক্টারস দিয়ে শুরু করেছিলাম। তো আমার কাছে না পরপর শুধুই নেগেটিভ ক্যারেক্টারের মানে ওটা যখন শেষ হলো তারপর, হ্যাঁ জলনূপুর বিশেষ করে যখন শেষ হলো, আচ্ছা জলনূপুর এত হিট প্রজেক্ট ছিল, তারপর থেকে শুধুই নেগেটিভ ক্যারেক্টারেরই অফার আসতো আমার কাছে। তখন আমাকে অনেক কাজ ছাড়তে হয়েছে, কারণ আমার একটানা নেগেটিভ করতে ইচ্ছে করছিল না। আর তখন তো সিরিয়াল ধরো 2.5 বছর 3 বছর এরকম চলতো, তখন আমার ওই জন্য ইচ্ছে করছিল না। আবার পরে তখন আমি পরপর কয়েকটা পজিটিভ কাস্টিং এ কাজ করেছিলাম, তারপরে আবার মনে হলো গ্যাপ দিয়ে আবার একটু নেগেটিভ ক্যারেক্টার করবো, তারপর আবার নকশিকাঁথা করেছিলাম। তো আমার ঘুরিয়ে ফিরিয়ে করতে ভালো লাগে, একই রকম হয়ে গেল তখন পছন্দ হয় না। হ্যাঁ হ্যাঁ, সেই কারণে তুমি চরিত্রটা বেছেই করেছি, যার জন্য অনেক কাজ ছাড়তে হয়েছে। ফিনান্সের দিকটাতেও মানে আমার অনেক সময় চাপ হয়েছে, কিন্তু আমার কাছে তখন চরিত্রটাই ইম্পর্টেন্ট ছিল, যে আমি একটা চরিত্র যেটা 2.5 বছর 3 বছর ধরে কাজ করব, সেই চরিত্রটা যেন আমার মনের মতো হয়। তা না হলে আমি জোর করে টেনে নিয়ে যাব, সেটা আমি পারবো না, অনেস্টির অভাব থাকবে। তাহলে যখন কাজ শুরু করেছিলে সেই সময় মানে অভিজ্ঞতাটা কেমন ছিল যখন মানে একদম প্রথম? তখন একদম নতুন, আমি তো কিছুই জানতাম না। আমি তো এখানে আকাশ নীলে ফার্স্ট শুরু করি প্রিয়াকে রিপ্লেস করে। হ্যাঁ, তখন তোমার রিপ্লেস পাল, হ্যাঁ প্রিয়াকে রিপ্লেস করে শুরু করি আমি কাজ। জয়দীপ দা ডিরেক্টর ছিলেন। জয়দীপ দা আমাকে হাতে করে জয়দীপ মুখার্জি শিখিয়েছেন কিভাবে প্রোফাইল, কাকে প্রোফাইল বলে, কিভাবে আলো নিতে হয়, কি করে চিট লুক দিতে হয়, দ্য টেকনিক্যালিটিস রিলেটেড টু অ্যাক্টিং, টেলিভিশন অ্যাক্টিং বা সিনেমা অ্যাক্টিং, সেটাতে পুরো টেকনিক্যালিটিসটা আমার জয়দীপ দা আমার হাতে ধরে শিখিয়েছেন। তো সেই আমার শেখা শুরু। তো শুরুর দিকটা আমি আমার শেখার বছর বলেই মনে রাখবো, সেটা জলনূপুর এখানে আকাশ নীল হোক,
তারপরে সুবর্ণলতা হোক, তারপরে জলনপুর হোক, আমি সেগুলোকে শেখার বছর বলেই মনে করি, শুধু টেকনিক্যালিটিস নয়, অভিনয়ও। কারণ আমি চারিদিকে যাদেরকে দেখেছিলাম তারা প্রত্যেকে অভিনয়ের এক একজন ইনস্টিটিউশন। আমি তাদের অভিনয় মন দিয়ে দেখতাম এবং আমি ফ্লোরে বসে থাকতে আমার অপূর্ব লাগতো, কারণ আমার কাছে তখন শুটিংটা আমি নতুন দেখছি যে কিভাবে হয় কি না হয়, আমার সবটাই খুব অবাক লাগতো। ধীরে 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 জিনিসটা সম্পর্কে আমি অ্যাকাস্টমড হয়েছি, কিন্তু আমার ওই সিনিয়রদের অভিনয় দেখতে ভালো লাগতো এবং আমি জানতাম আমার যেহেতু কোনো প্রথাগত শিক্ষা নেই, তাহলে তো আমাকে এভাবেই শিখতে হবে, তো আমি ওরমভাবেই শিখেছি। অনেকেই বলে, শুনেছি যে যখন আমরা মানে তোমাদের ইন্ডাস্ট্রিতে যে কাজে যখন প্রথম ঢোকে তখন একটা বিহেভিয়ারের ব্যাপার যেটা থাকে, খুব খারাপ ব্যবহার প্রথমের দিকে পেতে হয়, সেরকম কি তুমি কখনো পেয়েছো কোথাও থেকে? খুবই মাইল্ড দু একটা জায়গা থেকে পেয়েছিলাম, এমন কিছু বিরাট বলবো না, কিন্তু পেয়েছিলাম নয় সেরকমও নয়। কিন্তু বিষয়টা কি বলো তো, সময় হলো শেষ কথা। আজকে তো তাদেরকে আমার সাথে কথা বলতে হয় এবং অন্যরকম করে কথা বলতে হয়। আমার কোনো কিছু অসুবিধা হয়নি, আমি আগেও তাদের সাথে ভালো করে কথা বলেছি, এখনো ভালো করে কথা বলি, কিন্তু আমি মনে রেখে দিয়েছিলাম যে উনি একবার আমার সাথে খারাপ ব্যবহার করেছিলেন এবং এবার স্বাভাবিকভাবেই যখন উনি আমার সাথে ভালো ব্যবহার করছেন, ওনার নিজেরই বা কেমন মনে হচ্ছে, কেমন অদ্ভুত একটা ব্যাপার, সেটা তো ওনারই উইয়ার্ড লাগছে, আমার তো লাগছে না। এটা হয়তো সবার ক্ষেত্রেই কম বেশি হওয়াটা খুব স্বাভাবিক, দেখো সব প্রফেশনেই হয় হয়তো। এবং ওই যে বলার প্রত্যেকটা থেকে শিক্ষা নেওয়ার আছে, আমি তখন বুঝেছিলাম যে কোনো দিন কোনো জুনিয়র আর্টিস্ট হোক, সিনিয়র আর্টিস্ট হোক, টেকনিশিয়ান হোক, যেই হোক, নতুন অ্যাসিস্ট্যান্ট এসছে, নতুন কস্টিউম এডি এসছে, ওই রকম কোনো রকমভাবেই কোনো রুড বিহেভিয়ার করা, কারণ কে 5 বছর পরে কোথায় বিলং করবে আমি জানি না। তো সুতরাং যে পোস্টটা যে রেসপেক্টের দাবি করে সেটা আমার দেওয়াই উচিত। এবং আমার যারা বন্ধু বান্ধব বা জুনিয়র তাদের সাথে হ্যাঁ বকাবকি আমরাও করেছি, যে এটা কেন এ হয়েছে, আমরা বকা খেয়েওছি, আমরা একটু কয়েক বছর সিনিয়র হলে আমরাও বকাবকি করেছি যে এটা কেন হলো, এটা এই কেন দিলি তুই, সেই কন্টিনিউটি ভুল হলো কেন, এরকম হয়েছে। কিন্তু এক্স্যাক্টলি টোনটা ঠিক রাখতে হবে, টোন ভীষণ হার্ট করে, কারণ আমি হার্ট হয়েছি, তাই আমি জানি যে আমি বললে কোথায় হার্ট হবে। এবার আমি মানে কখনো যদি এরকম হয় যে এমনই একটা ঘটনা বা পরিস্থিতি হলো যে আমার ওটা না করলে উনি সামহাও বুঝতেই পারছেন না যে উনি কিছু একটা ভুল করছেন, সেটা তখন তো ওরমভাবেই বলতে হয়, একদম, নাহলে সে বুঝবে কি করে, তখন কিছু করার থাকে না। একদমই তাই। অনেককে বলতে শুনেছি যে মেয়ে থেকে মা হয়ে ওঠার এই জার্নিটা খুব একটা সহজ নয় বা মুখের কথা না, এটা তোমার ক্ষেত্রে যদি জিজ্ঞেস করি কতটা সত্যি? মা হওয়া কি মুখের কথাটাকে আমি সবসময় খুব একটা গুরুত্ব দিয়ে চলি না, তাহলে মাথার উপর একটা ভারী বোঝা এসে পড়ে, ওটাকে আমি, কারণ বাবা হওয়াও মুখের কথা নয়, মা বাবা যখন কেউ হবে মনে করে তখনই তাদেরকে অনেকটা মানসিকভাবে এগিয়ে থাকতে হয়, যে মানে আমার এরপরে জীবনটা কি কি পরিবর্তন আসতে চলেছে, কি কি দায়িত্ব আসতে চলেছে, সেগুলো সম্পর্কে আমি ওয়াকিবহাল কিনা বা সেগুলো নিতে আমি তৈরি কিনা, ইন এভরি পসিবল ওয়ে, ফিনান্সিয়াল, মেন্টাল, ফিজিক্যাল, ফ্যামিলির দিক থেকে সাপোর্ট আছে কিনা, এভরিথিং, সমস্ত দিক থেকে। তো মেয়ে থেকে মা হওয়ার জার্নিতে আমার যেটা হচ্ছে রেসপন্সিবিলিটি অনেক বেড়েছে, সেই রেসপন্সিবিলিটিটা মানে যখন, এবং এই রেসপন্সিবিলিটিটাতে ফেল করলে মানেই তোমার ছেলে ভুল শিখবে, ছেলে ভুল পথে যাবে, এই জিনিসটা মাথায় সবসময় রাখতে হয়, যে এই রেসপন্সিবিলিটিটা আমাকে আমার সামর্থ্য মতো, আমার সাধ্য মতো 100% এফর্ট দিয়ে পালন করতেই হবে। সেইটা চেঞ্জ এসছে এই যে ঘুম থেকে উঠে পড়তে হয় 7:30 সকালবেলা, বিরাট চেঞ্জ। হ্যাঁ, এবং আমার নিজের সময়, নিজের জন্য সময় অনেকটাই কমেছে। আমি যখন তখন যেমন তেমন প্ল্যান করে এখান ওখান চলে গেলাম, যা ইচ্ছা করে ফেললাম, সেটা আগে হলে পারতাম, এখন তো সে পারি না। তো সেই জিনিসগুলো বদল এসছে, এবং কিছু বদল তো ভালো লাগারও, এই বদলগুলো ভালো লাগার। একদমই তাই। মানে মা হওয়ার পর কি কি স্যাক্রিফাইস করতে হয়? কিছু স্যাক্রিফাইস আমি বিশ্বাসই করি না। স্যাক্রিফাইস বলতে, যদি স্যাক্রিফাইস ভাবলে তো খুব মুশকিল, তাহলে তো সবটাই অনেকটাই স্যাক্রিফাইস। খুব লো টাইমে মনে হয় আমি এত স্যাক্রিফাইস, এত অ্যাকচুয়ালি না, স্যাক্রিফাইস কমিউনিটি ইজ আ চেঞ্জ দ্যাট হ্যাপেন্ড। তুমি কি আমি কাজ করিনি, তাহলে কি আমি বলবো যে আমি কাজ স্যাক্রিফাইস করেছি? কাজ স্যাক্রিফাইস করাটা তো আমার চয়েস ছিল, যে আমি আমার ছেলের সাথে থাকবো, আমি ছেলের বড় হওয়াটা, প্রত্যেকটা মাইলস্টোন আমি নিজের চোখের সামনে দেখবো, আমি দেখবো যে ও আমার চোখের সামনে ফার্স্ট কথাটা বললো, আমি দেখবো প্রথম আমার চোখের সামনে হাঁটলো, তাই জন্য আই চোজ নট টু ওয়ার্ক। তো এটা তো আমার উপর কেউ চাপিয়ে দেয়নি, তাহলে আমি কেনই বা স্যাক্রিফাইস বলে মনে করব?
কিন্তু হ্যাঁ, কাজের মানুষ যদি দিনের পর দিন কাজ না করে অনেক সময় টানা বাড়িতে বসে থাকে, বা বাচ্চার সাথে রুটিনটাও তো একটা সেম রুটিনই চলতে থাকে, তখন মনোটোনাস অবশ্যই লাগে। আমি একবারও বলবো না লাগে না, মনোটোনাস লাগে। তখন মাঝে মাঝে ফ্রাস্ট্রেটেড লাগে যে অনেকদিন কাজ করছি না, একই জিনিস একইভাবে চলছে না চলছে, কিন্তু তারপরেই তখন কিছু না কিছু একটা ছেলেই ঘটায়, মনে হয় দিস ইজ ওয়ার্থ ইট। এটা একদমই তাই। এই যে তুমি বললে যে কাজের কথায় যখন এলাম, তো ছেলে হওয়ার পরে বেশ কিছুটা দিন বিরতিতে ছিলে, যেহেতু তুমি বেশ অনেকটা টাইমে বিরতি নিয়েছিলে। ছেলের আগে থেকে আমি তো কোভিডে, তো হ্যাঁ, তো আমি 21 সালে ও হয়েছে, আমি তো 20 সালে নকশিকাঁথা শেষ হওয়ার পর আমি আর কোনো কাজ করনি। তো এই যে টাইমটা যখন তুমি গ্যাপ দিয়েছিলে, এটা কি ক্যারিয়ারে কোনো এফেক্ট ফেলেছিল? না, সেভাবে যে কাজ করিনি তার জন্য কোনো সমস্যা তো হয়নি? অনেকেই সিরিয়াল করতাম, এখন অনেকেই বলে যে বেবি হওয়ার পরে ক্যারিয়ারটা, যারা ওয়ার্কিং, আমি তাদের কথাই বলছি, যে ক্যারিয়ারটা ঠিক থাকে না। না, এটা খুব ভুল কথা। তাহলে তোমার একদম, আমার ক্ষেত্রে তো সম্পূর্ণই ভুল কথা। আমি চারিদিকে অনেককে দেখছি যে যাদের ক্ষেত্রেও ভুল কথা। মানে কি, আমি 2021, 22, 23 যদি ঠিক মতো কাজ করতাম আগের মতো, তাহলে আমার আরো হয়তো 3টে সিরিয়াল বেশি হতো। সেই 3টে সিরিয়াল আমার বেশি করা হয়নি। আমি এটুকুই তফাৎ বুঝি, আর কিছু বেশি তফাৎ বুঝি না। আমার আরেকটু টাকা রোজগার হতো, যেটা আমার হয়নি। আমার কোভিডের মধ্যে বাচ্চাটাকে এবং নিজেকে সুস্থ রাখাটা, বাড়িতে বাবা মা বয়স্ক, মার সুগার আছে, সেই সুস্থ রাখাটা অনেকটা বেশি ইম্পর্টেন্ট ছিল। একদমই তাই, কারণ কাজটা তো আমাদের আবার হবে, আবার আসবে। আর প্যান্ডেমিক আমরা খুবই মেনটেন করে চলেছি, খুবই মেনটেন করে চলেছি। সম্প্রতি গৃহপ্রবেশ মুক্তি পেয়েছে, আমরা দেখলাম খুব ভালো একটা রেসপন্স দর্শকের। টাচুড, আমার খুবই ভালো লাগছে যে ইন্দ্রদীপ দাশগুপ্তর ছবি সমীরণদা প্রডিউস করেছেন, এত ভালো রেসপন্স, হাউসফুল হচ্ছে, অলমোস্ট ফুল প্রায় এভরিডে, এবং উইকেন্ড ছাড়াও এইরকম রেসপন্সটা পাওয়া যাচ্ছে, সেটা খুবই ভালো লাগছে। কাজ করার পরে হয়তো এই রেসপন্সটাই মানে সবথেকে বড় তৃপ্তির জায়গা। এক্স্যাক্টলি একটা ছবি মানুষ যখন খেটে খুঁটে বানায়, সবাই কাজ করে, তখন তো এইটাই চায় যে দর্শকের ভালো লাগবে, দর্শক প্রশংসা করবেন, খারাপ বলবেন পরের কথা, দেখতে আসবেন হলে। অ্যাটলিস্ট এমন একটা ছবি যেটা একটা ট্রেলার দেখে মানুষের ইচ্ছে হবে যে আমি দেখতে যাবো। হ্যাঁ, প্রচুর মানুষ দেখতে আসছেন, বেশিরভাগই বলছেন ভালো লেগেছে। হ্যাঁ, ক্রিটিসিজম তো থাকবেই, স্বাভাবিক, যে কোনো কাজেরই ক্রিটিসিজম থাকাই উচিত। তো সবটা মিলিয়ে আমরা খুব খুশি। একদমই তাই। শুভশ্রীদির সাথে তুমি এর আগেও কাজ করেছো, আবার এই প্রজেক্টে মানে দ্বিতীয়বার কাজ করা, তো বন্ডিংটা কতটা স্ট্রং হয়েছে? বন্ডিং স্ট্রং মানে যেটা হওয়ার ইন্দুবালাতেই হয়ে গেছিল, বুঝেছো তো। আমরা এতটা সময় একসাথে কাজ করেছি, টানা কাজ করেছি, তো সেই সময় থেকেই যে বন্ডিংটা থাকার, তৈরি হওয়ার, সেটা তৈরি হয়েছিল। এবং সেটা আমি মোস্টলি শুভশ্রীকে ক্রেডিট দেব, কারণ ও তো অনেক বড় স্টার। তো সেইখানে ও যে কোনো রকম কোনো এয়ার না রেখে আমার সাথে মিশেছিল, এবং আমার সঙ্গে সিন করার ক্ষেত্রে যে এত কোঅপারেটিভ, শি ইজ আ ওয়ান্ডারফুল কো-অ্যাক্টর। ও এত নিখুঁত এবং নিপুণভাবে জানে, নিজেরটার সাথে সাথে কো-অ্যাক্টরেরটাও জানে। এটা আমাকে কত সময় কত কিছু ধরিয়ে দিয়েছে। তো সেইটা আমার ওর কাছ থেকে শেখার, অভিনয়ের পরিমিতি বোধ, সমস্ত টেকনিক্যাল বিষয়গুলো জানা, কত লেন্সে কাজ হচ্ছে কি না, এভরিথিং শি নোজ, তারপরে শি পারফর্মস। এটা ওর কাছ থেকে শেখার। একদমই তাই। এবং ইন্দুবালা যখন করেছিল তখন তো বোধহয় তোমারও বেবি হয়েছে, এবং এখনো মানে তখনও তাই ওই 2 মাই কথা বললো বেশি আর কি। এখন ইয়ালিনী হয়েছে, তখন ইউয়ান হয়েছিল। আমার তুরুপ হয়েছে, ওর ইউয়ান হয়েছে। ইউয়ান কয়েক মাস বোধহয় বড়, 2-3 মাস হবে হয়তো। তো সেই নিয়ে মানে মায়ের সাথে মায়ের একটা আড্ডা, সেই গল্প হতো, ও কি খায়, আমার ছেলে কি খায়, ও কি কথা শিখলো, আমার ছেলে কি কথা শিখলো, এইরকম গল্প খুবই হতো। মানে বেশ জমিয়ে আড্ডা দেওয়া। হ্যাঁ, আড্ডা তো হতোই, কারণ অনেকদিন শুটিং এবং অনেকটা সময় ধরে শুটিং, তো খুবই গল্প হতো। একদমই তাই। আমি যদি তোমায় জিজ্ঞাসা করি যে তোমার হাজবেন্ডের সাথে তোমার অনেকগুলো বছর, বিয়ের আগের বেশ কিছুটা টাইম এবং বিয়ের পরে তো বেশ অনেকগুলো বছরই হয়ে গেল, তো এখনকার দিনে দাঁড়িয়ে ম্যাক্সিমাম সম্পর্কের ক্ষেত্রে যেটা হয়, প্রেম হচ্ছে, সব হচ্ছে, কিন্তু আলটিমেটলি আর সেটা বিয়ে অবধি যায় না বেশিরভাগ ক্ষেত্রে, আমরা যেটা দেখতে পাই। তো তোমার সাথে তোমার হাজবেন্ডের যে বন্ডিংটা, অবশ্যই ঝগড়া আমাদের প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রেই হয়, কিন্তু এই যে সমীকরণটা এত সুন্দরভাবে মানে বিষয়টাকে ম্যানেজ করা, এটার মূল রহস্য। আমাকে মাঠ ময়দান ছেড়ে দিতে হবে, যেটা ছেড়ে দিয়েছে। আমার প্রচুর স্পেস দরকার, সেই স্পেসটাও দিয়েছে শুরু থেকেই। ও বুঝেছে যে একে আমি যত বাঁধতে যাব, বাধা দিলে বাঁধবে লড়াই, মরতে হবে। তার থেকে বাধা দেওয়ার কোনোই দরকার নেই, তার থেকে আরো দুটো ডানা দিয়ে উড়তে দাও, তারপর ঠিক থাকবে। তো আমি ওটাই, আমাকে স্পেস দিতে হবে। আমি বেঁধে দিলে আমি নেই সেখানে, আমাকে ডমিনেট করা যাবে না। তুমি ডমিনেট করবে, তুমি যা বলবে তার
পুরো উল্টোটা করব, সেটা যতটাই খারাপ হোক আমি তাও করব। প্রথম কথা আমার বাধা দিলে হবে না, দ্বিতীয় কথা চিৎকার চেঁচামেচি করে আমাকে যদি জেদবশত এটা করতেই হবে কেউ বলে, তাহলে আমি জীবনে সেটা করব না। ভালোভাবে বললে ঠিক আছে, ভালোভাবে বুঝিয়ে বলে আমি ভেবে দেয়, তারপরেও আমিই ভেবে দেখবো, কিন্তু আমাকে আমার উপরে চিৎকার করে চোটপাট করে নাকি একদমই। এখন তো যত বিয়ে যাচ্ছে, তত তো বিয়ের বছর যাচ্ছে, তত তো চোটপাট হবে। এখন বুঝতে পারছো হ্যাঁ, তখন এখন তো হলো আরে আছেই, এরকম একটা হয় না। কিন্তু বিষয়টা হলো ওই মানে ও জানে যে কোথায় গিয়ে আর কোনটার পরে আর কোনো কিছু কাজ করবে না, কোনো কিছু কাজ করবে না। আমি খুবই নিজের মর্জির মালিক, আমি খুবই নিজে স্বাধীনভাবে থাকতে, চিন্তা করতে, নিজের মতো চলতে, নিজের ভাবনায় চলতে পছন্দ করি। আমাকে ওই রকম আর আমার ঘাড়ে একদম নিঃশ্বাস ফেললে, কোথায় গেলে কি খেলে, অমুক তমুক এত কিছু করলে আমার খুব বিরক্ত লাগে। আমার কোনো ওই বিষয়টাতে কোনো প্রেম মনেই হয় না। অনেকে বলে না প্যাম্পার করছে, ওই ব্যাপারটা কি করছো, খেয়েছো, কখন আসবে, এত প্রশ্নের আমি উত্তর দিতে পারবো না, এত আমি পারবো না। আমার দিনে একবার ঠিক আছে, না হলেও ঠিক আছে, কিন্তু এত ঘন ঘন ফোন করে মেসেজ করে কোথায় কি করছো, এই শুটিং কখন, এই সেই, মানে ঠিক আছে একবার ফোন হলে বেসিক কথা হলো হয়ে গেছে। মানে বিয়ের পর তো বিষয়টা অনেক ইজি হয়ে যায়, প্রেমের সময়টা অনেক বেশি হয় না, কোথায় কি করলে, কোথায় গেলে, কার সাথে গেলে, এত কথা বললে পরের দিনই আমি চিনি না তোমায়। মানে সেই মানুষটা তাহলে সেরকম ছিল না, সেটা ও ওরকম নয়, এবং বুঝে হচ্ছিল যে ও মানে আমার সাথে এটা করে হবে না, একদমই হবে না। আলাপ কিভাবে জিজ্ঞাসা করি? আলাপ ও বেলগড়িয়াতেই থাকতো তখন, ওখানে মেসে থেকে পড়াশোনা করতো, এসআরএফটিআইটা পরীক্ষা দিয়ে ক্র্যাক করেছিল, সেই সময় আলাপ। তারপরে আমারও তো সেন্ট জেভিয়ার্সে আমি ভর্তি হলাম, ও এসআরএফটিআইতে ভর্তি হলো। তারপরে ভালো লাগাটা কার দিক থেকে প্রথম ছিল? প্রথম ওর দিক থেকেই ছিল, কারণ আমি চিনতাম না তো, আমাকে ও কোথাও পাড়াতে দেখেছিল, সেই থেকেই ওরই বেশি ইন্টারেস্ট ছিল। তারপরে ওই আলাপ করে, তারপর আমার কথাবার্তা হয়। তারপরে এসআরএফটিআই এর পর থেকে দ্য রিলেশনশিপ বিকেম রেগুলার। মানে প্রথমে ওই প্রস্তাবটা তো ওর দিক থেকেই এসেছিল, ওই দিক থেকে, ওই দিক থেকেই এসেছিল। মেয়েরা তো খুব একটা ভালো লাগলেও বলে না। না, এটা এই সেই সব মিথ, নিশ্চয়ই বলে, কেন বলে না, বলে। আমরা ওই সিনেমা 90s এর সিনেমা দেখে বড় হয়েছি তো, তাই জন্য আমরা সবসময় দেখে এসেছি হিরোরা প্রপোজ করে, তাই জন্যই আমরা জানি যে ছেলেরাই বোধহয় প্রথম প্রপোজটা করে। কিন্তু এটা যে কি, কেন, এটার কোনো বিজ্ঞানও নেই, ব্যাখ্যাও নেই, বেসও নেই, কেনই বা মেয়েরা বলতে পারবে না, তার তো না বলার কোনো কারণ নেই। এইভাবেই মানে সংসার হচ্ছে, মানে এইভাবেই সংসার, খুনসুটিও চলছে, সব আমাদের সব মিলিয়ে তো বোধহয় এটা 20 বছর, অনেকগুলো দিন, 19 বছর বা 20 বছর, মানে প্রেম বিয়ে সবটা মিলিয়ে বোধহয় 19th বা 20th ইয়ার হিসেব করতে। এই 20 বছরে এমন কখনো হয়েছে খুব ঝগড়া হয়েছে? মানে হ্যাঁ, বহুবার হয়েছে। মানে মারদাঙ্গা? না, মারদাঙ্গার প্রশ্নই হচ্ছে না, যেটা হয় একদম ঝগড়াঝাটি প্রচুর হয়েছে। কে মানে যখন চুপ করে কে থাকে, তুমি না দাদা? প্রথম আমি খুবই মানে টরে টক্কা লড়াই করতাম, এখন দেখতাম এখন দেখি খুবই এনার্জি ওয়েস্ট সেটা। আমারও বয়স হচ্ছে, আমারও ম্যাচুরিটি বাড়ছে, তো ঠিক আছে এখন আবার কিছু 2 দিন 4 দিন কথা না বললে খুবই ভালো হবে, সেটা আমারও ভালো হবে, ওরও ভালো হবে, আবার 4 দিন পর দেখা যাবে। এই একসাথে তো থাকতে হবে, এটা আসলে জেনে গেছি। ওই ফর্মুলাতে বিশ্বাস করি যে তখন তো টয়টক্কা করে, আগে যখন ছোট ছিলাম তখন তো খুবই একদম, মানে ও একটা বললে আমি 10টা, আমি 10টা বললে ও 20টা, এরকম হতো। কিন্তু এখন ওটা হয়ে গেছে যে পুরোই ওয়েস্ট অফ এনার্জি। মানে আমরা দুজনেই প্রচন্ড তর্কবাগী, আমি ভুল তর্ক করলেও তর্কটা করব, ও তর্ক তো করবেই করবে, সুতরাং তাতে যাওয়াই নেই, আর বেকার পুরো বেকার, না যাওয়াই ভালো। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ম্যাক্সিমাম সম্পর্কই দেখবে ভেঙে যায়, খুব বেশি বা মানে বেশিটাই ভেঙে যাচ্ছে, এটার কারণ কখনো মানে ভেবে দেখেছো যে কেন এটা হয়? বা কি ধৈর্য কমে যাচ্ছে মেবি মানুষের জীবনে, ধৈর্য বলে তো বস্তু নেই। 30 সেকেন্ডের রিলও মানুষ দেখে না, 5 সেকেন্ডে 2 সেকেন্ডে স্ক্রল করে যায়। তো এই যদি মানুষের অ্যাটেনশন স্প্যান বা ধৈর্য সবকিছু হয়, তাহলে তো মুশকিল, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, এখন এত অপশনস চারিদিকে, মেয়েদের জন্য জীবনটা এখন মানে মেয়েরা যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট ফিনান্সিয়ালি, সেক্ষেত্রে তারা মিনিমাম অ্যাডজাস্টমেন্টটাও ভাবছে, কেন করব আমরা এই অ্যাডজাস্টমেন্টে যাবো কেন? বিশেষ করে বিয়ের আগে যেটা হচ্ছে যে আমার সাথে অ্যাডজাস্ট জেল হচ্ছে না, তখন আমি থাকবো না সম্পর্কটাতে। কারণ আমার তো মানে ওই রকম, মানে ইভেন বিয়ের আগে কেন বলছি, বিয়ের পরেও মানুষ এরকম ভাবে যে একসাথে
সাথে থাকতে গিয়ে দেখা যাচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। এবার কে কতটা অ্যাডজাস্ট করতে পারবে, কার অ্যাডজাস্টমেন্ট ক্যাপাসিটি কতটা, এটা তো খুব রিলেটিভ। দেখো এবার আমি যতটা পারলাম ও ততটা পারলো না, তো সেটা দিয়ে ওরকম ভাবে জাজ করা যায় না। এটা প্রত্যেকের নিজের নিজের জীবনের ব্যাপার। কিন্তু আমার মনে হয় এখন সময়টাই এরকম যে মানুষের হাতে অ্যাডজাস্ট করতে পারে না। হ্যাঁ, অনেক অপশন। মানুষের বেঁচে থাকার আগে যেমন ভাবতো বিয়ে না করলে একা গোটা জীবন চলবে কি করে, এখন ওটা নাথিং। একা তুমি মানে সুন্দর আরামে সোলো ট্রিপ করে ঘুরে বেরিয়ে নিজে চাকরি করে টাকা জমিয়ে হেলথ ইন্স্যুরেন্স করে একটা ভবিষ্যতের বৃদ্ধাশ্রমে, বা এখন তো বৃদ্ধাশ্রমের কনসেপ্টও কত আপডেটেড হয়ে গেছে, সেখানে একটা জায়গায় এনরোল করে আমার জীবন আরামসে চলে যাবে। তো স্বাভাবিকভাবেই কেউ ভাবে যে মানে আমার 60-এর পর কি হবে, হ্যাঁ, যে আমার 60-এর পর কে দেখবে, তার সেইটা ভয় পেয়ে আমি 60 অবধি কেনই বা অ্যাডজাস্ট করব না। বিকজ আই আর্ন, আমি নিজে রোজগার করব, আমি নিজে বাবা মাকে দেখবো, আমি নিজের মতো করে আনন্দে থাকবো। দিস ইজ অলসো আ লাইফ চয়েস। এটা মানে আমি কোনো খারাপ বলতে পারি না, না না একদমই না, কারণ আমরা তো তোদের ভেতরের ব্যাপারটা জানি না। হ্যাঁ, তুমি একটু আগে লিভ ইনের কথা যেটা বলে, তুমি বাড়িতে বলেছিলে যখন রাজি হয়নি, স্বাভাবিকভাবে আমাদের মতো ফ্যামিলিতে এটা খুব একটা রাজি হওয়ার মতো বিষয়ও নয়। তো এখন তো এটা খুব নরমাল, এখন তো এটা হচ্ছে অনেক বেশি। আমার তো মনে হয় অনেক বেশি উচিত ব্যাপার এটা, যে আমি একজনকে বিয়ে করব ঠিক করেছি, সে তার সাথে আমি আগে থাকলাম কদিন, বরং মানে এটাই তো হয়, বিয়ে যে ভাঙে তার কারণটাই হলো যে আমি বিয়ের আগে একটা মানুষকে একরকম ভাবে চিনি, তার সাথে আমি একসাথে চাল ডালের সম্পর্কে আসলে তবেই বুঝতে পারবো যে কোথায় গিয়ে জিনিসটা ফ্লড। আদারওয়াইজ আমার পক্ষে 24/7 না কাটালে বোঝা তো সম্ভব নয় যে সে বাড়ির মধ্যেকার মানুষটা কেমন। এবং বিশেষ করে এটা অ্যারেঞ্জ ম্যারেজের কথা, লাভ ম্যারেজও হয় কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে বেশি বলছি এটা, সেটা না বাড়ির ভিতরে না ঢুকে না থাকলে সেই মানুষটার সাথে এক ছাদের তলায় বোঝা যায় না যে এইরকম একটা ভদ্রচিত চেহারার পিছনে হয়তো এমন একজন লুকিয়ে আছে, সে আমাকে মদ্যপ অবস্থায় মারছে। আমি কথার কথা বলছি, মানে একটা এক্সাম্পল এরকম হয়, আমার ফ্যামিলিতেই আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই কারণেই আমার মনে হয় যে ঠিক আছে, তাহলে আমার যদি কাউকে পছন্দ হয়, তাহলে আমরা লিভ ইন করে দেখলাম, যে আমরা থেকে 6 মাস 1 বছর দেখলাম, যে আমার মনে যদি হয় যে না আমি বাড়ির ভিতরের 4 দেয়ালের ভিতরকার মানুষটার সাথেও সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারছি এবং আমাদের দুজনের সংসারটা সুন্দরভাবে থাকবে বলে আশা করছি, তখন আমি বিয়ের জন্য এগোলাম। কারণ বিয়ে ইনভলভস 2 ফ্যামিলিজ, দুজন বা দুটো বাড়ির লোকজনের একসাথে আসা, এতগুলো খরচপাতি হওয়া, এবং বাবা মায়েরাই বিয়েটা মোস্টলি দেন, তাদের তো অনেক কষ্ট করে রোজগারের সঞ্চিত অর্থ ব্যয় করে তারা একমাত্র ছেলে বা একমাত্র মেয়ে বিয়ে দিচ্ছেন, সমস্তটা মিলিয়ে। তো আমার মনে হয় না এটা খুব একটা রং অ্যাপ্রোচ। কিন্তু স্বাভাবিকভাবেই আমাদের সোসাইটি বা আমাদের মধ্যবিত্ত মানসিকতা এটা, হ্যাঁ, আমি এত যে বড় কথা বলছি, আমার বাড়ির লোকই তো সেটা মানবে না, তখনও মানেনি, এখন বললেও মানবে কিনা সন্দেহ। তো সেই জন্য কিন্তু আমার এটাকে অনেক বেশি যুগোপযোগী বা অ্যাপ্রোচেবল বলে মনে হয়। একদমই তাই, কারণ সময়ের সাথে সাথে সবটাই পাল্টায়, তো এটাও এটা তো কোনো বিষয়, ন্যাচারাল একটা বিষয়। তোমার যদি আমি এই দিকে যাই, যে একদিকে অভিনয় সিরিয়ালের ক্ষেত্রে বলো, আবার সিনেমা সিরিজও করেছো তুমি, তো সবটা কি একই রকম নাকি কিছুটা? না, অভিনয় তো মানে গ্রাফের পার্থক্য থাকে, সময়ের, সিরিয়াল তো ধরো একটা লম্বা সময়ের ব্যাপার, সিরিজও একটা কম সময়ের ব্যাপার, সিনেমা কম সময়ের ব্যাপার। এবং যেহেতু সিনেমার লেন্স বলো, সিনেমা বড় পর্দার বিষয়, সেখানে অভিনয়ের পরিমিতিটা মানে অভিনয়ের মাপটা অনেকটাই সূক্ষ্ম হতে হয়, যা না হলে রিঅ্যাকশন অনেক বেশি মনে হয়। টেলিভিশনের ক্ষেত্রে বরং একটু বেশি করতেও হয়, যেহেতু আমাদের অনেক দর্শককে রিচ করতে হয়, মাসকে রিচ করতে হয়। নাটকের ক্ষেত্রেও তাই, প্রত্যেকটা মাধ্যমের ক্ষেত্রেই আমার মনে হয় মানে অভিনয়ের ধারাটা, ফরম্যাটটা বদলাতে যায়। একদমই তাই। এরকম কখনো হয়েছে, বা যদি তোমার সাথে এরকম কিছু হয়, তুমি কিভাবে রিঅ্যাক্ট করবে? ধরো একটা বন্ধুত্বের ক্ষেত্রেই আমি বলছি, তোমার একজনের সাথে তোমার খুব ভালো সম্পর্ক, মানে রোজ কথা হচ্ছে, রোজ দেখা করছো, মানে নর্মালি 2 দিন 3 দিন পর পর, তো হঠাৎ করে একদিন দেখলে যে সে তোমাকে ইগনোর করছে, মানে তুমি বুঝতে পারছো, আমরা তো বুঝতে পারি না কেউ আমাকে ইগনোর করলে, তুমি বুঝতে পারছো সেই মানুষটা তোমায় ইগনোর করছে, তুমি একবার থেকে জিজ্ঞাসা করলে যে কিছু কি হয়েছে, সে ধরো তোমাকে বললো যে না কিছু হয়নি, যেরকম ছিল ভাই এরকমই আছে, একই আছে ভাই, কোনো চেঞ্জেস নেই, কিন্তু তুমি বুঝতে পারছো কিন্তু তোমাকে ইগনোর করছে, সেখানে তুমি কি করবে? বারবার তাকে জিজ্ঞাসা করবে নাকি সে জায়গা থেকে চুপচাপ বেরিয়ে চলে আসবে? আগে হলে তুমি খুব কাঁদতাম এরকম করলে, মানে আমি বুঝতেই পারতাম না, আমি প্রচুর ঘ্যান করতাম যে কেন এরকম আমার সাথে হঠাৎ করে এরকম করছো। তো আমার নিজের কেউ হলে এরকম হলে আমার খুব উচাটন হয়,
তখনও খুবই কান্নাকাটি করতাম। এখন উইথ এজ উইথ টাইম সবটা মিলিয়েই হলো কিছু একটা হয়েছে, যদি সলভ হওয়ার হয় হবে, নিজে থেকে হবে, যদি সে নিজে থেকে কথা বলে কোনোদিন এগিয়ে এসে সলভ করবে, হতেই পারে। আমি বলে রাখি আমার তরফ থেকে, আমার দিক থেকে যদি কিছু এমন কিছু করে থাকি যেটাতে হার্ট করেছে তোকে বা কিছু, তাহলে সেটা ওপেনলি আমরা কথা বলতে পারি। বাট ইফ ইউ আর নট ইন কি বলবো, নট ইন দ্য মুড টু টক অ্যাবাউট দিস, দেন ঠিক আছে আমরা পরে কথা বলবো। তো আমি তারপর আর পোক করবো না, তারপরে তার সাথে কোনো রকম না আমি পোক করবো না। তারপর সে নিজে থেকে যাবে, এসে কথা বলবে, নাহলে তুমিও নিজে থেকে। আমি সবার উপর ছেড়ে দিই। তোমার সাথে লাগলেও হয়েছে? হ্যাঁ, আমার ছোটবেলায় হয়েছে, আমার খুব ক্লোজ বন্ধুর সাথেই হয়েছিল। কেন কথা বলছে বুঝতে পারছি না, কেন বলছে না, ইগনোর করছে বুঝতে পারছি না, কথা বলছে না বুঝতে পারছি না। তারপরে তো মানে খুবই কান্নাকাটি, খুবই ঘনিষ্ঠ বন্ধু। তার কত বছর পরে জিনিসটা সলভ হলো এবং আমি কারণটাও জানতে পারলাম যে কেন কি হয়েছিল। অনেক বছর পর সলভ হলো এবং তারপরে ও আমাকে বললো আমার খুবই সরি, ভুল হয়েছে, হেন তেন, এই কারণ, যে কারণে আমি সেটা বলতেও পারিনি, কমিউনিকেট করতে পারিনি। বাট তারপরে সব ঠিকঠাক হয়ে গেছে। কিন্তু আমি এটা ধরে রাখি না, কারণ আমি জানি জেনুইনলি বলছে। জেনুইনিটির অভাব থাকলে তখন আলাদা কথা। আর ধরো তুমি যদি এখানে দেখতে পাচ্ছ যে এইখানে আমার সেরকম ভাবে আমাকে কেউ পছন্দ করছে না, অনেক ক্ষেত্রে হয়, ধরো একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপের মধ্যে তুমিও আছো, কিন্তু তুমি দেখছো যে ফর্মালিটি মেইনটেইন করার জন্য সুগার কোট করে আমার সাথে কথা বলছে, কিন্তু সেভাবে আমার পছন্দ আগে হলে আমি খুব চেষ্টা করতাম জেল করার, মানে নিজেকে ইনকর্পোরেট করানোর খুব চেষ্টা করতাম। এখন 2 মিনিটে টাটা। তুমি এই রিসেন্ট একটা পোস্ট পেলাম আমি, যে আমার মানে সারবত্তাটা হলো যে আমার খুবই খারাপ লাগে সেই সব মানুষের জন্য যারা আমার জীবন থেকে ধীরে ধীরে চলে যাচ্ছে। আমি চাই যারা দৌড়ে চলে যাক। একদম খুব ভালো কিন্তু না পোস্টটা। হ্যাঁ, আমি এখন ওইটা, যেখানে আমার মনে করছি যে আমাকে পছন্দ করছে না, আমি সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে আসি। আর না হলে আমারও আশেপাশে এরকম যারা আছে আমি মনে করি তারা দৌড়ে আমার জীবন থেকে পালিয়ে চলে যাক, একদম রান দরকার। একদমই তাই। আমাদের প্রত্যেকের জীবনে অনেক কঠিন পরিস্থিতি আসে এবং সেগুলোকে আমাদের পার করে জীবনে এগিয়ে যেতে হয়। তোমার জীবনেও হয়তো এসেছে, তো সেই সময়গুলো তুমি কিভাবে কাটাও, মানে সামলে চলো কিভাবে নিজেকে ওই পরিস্থিতিতে? তখনকার মতো ওরম ভাবে কিছু একটা করে হয় ঠিকই, কিন্তু আমার মানে দুঃখের ফেজ আমাকে অনেক বেশি করে গ্রাস করে, সেটা আমার মানে খুবই গ্রাস করে। তখন একটু অসুবিধাই হয়, আমারও বাড়ির লোকেরও একটু অসুবিধা হয়। কিন্তু আমি দুঃখের ফেজ বা খুব কষ্টের ফেজ বা খুব চাপের ফেজ খুব সহজে পার করে দিতে পারি না। আমার হেভি লাগে। সেই পরিস্থিতিতে সব থেকে বেশি কোন মানুষকে পাশে দরকার হয়? বরকে দরকার হয়, বাবাকে দরকার হয়, আর আমার বৌদি আছে অদিতি, ওকে দরকার হয়। এই 3 জনকে আমার লাগবেই। ওদেরকে তখন বললে বা বিষয়টাকে একটু সর্ট করতে সুবিধা হয়। হ্যাঁ, মানে ওরা কমিউনিকেট করলে, কথা বলে ধীরে ধীরে, হ্যাঁ, আর পালসটা বোঝে যেহেতু, ধীরে ধীরে মাও বোঝে, কিন্তু আমার সঙ্গে যেহেতু বাবার বেশি বন্ডিংটা, আমি সেই জন্য বলছি। আর অদিতি আমার অনেক বেশি ফ্রেন্ড জোনে আছে, খুবই ফ্রেন্ড জোনে আমরা। আর হাজবেন্ড তো বাড়িতেই আছে, সবটা দেখতেও পাচ্ছে, বুঝতেও পারছে। তো এই আর কি। এই মুহূর্তে তো ইনস্টাগ্রাম বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্স যার বেশি সে তারা মানে বেশি কাজ পায়, যার একটু কম সে একটু কম কাজ পায়, এই ধারাটা এখন খুব চলছে। তো এই বিষয়টা মানে এই সমস্যার সম্মুখীন কখনো হয়েছো? হ্যাঁ, হয়েছি। অনেক সময় কাস্টিং, বম্বের কাস্টিং এর ক্ষেত্রে অনেক সময় হয়েছে, ফলোয়ার জিজ্ঞেস করা হয়েছে। আচ্ছা, তখন ডাইরেক্টলি জিজ্ঞাসা করে ওরা? হ্যাঁ, মানে ওরা প্রোফাইল চেয়ে পাঠায় বা ফলোয়ার জিজ্ঞেস করে, তখন আমি পরিষ্কারই বলে দিই আমার ফলোয়ার কম, আপনারা যেটা চাইছেন সেটা আমার নয়, সুতরাং কাজটা আমার জন্য নয়, তাহলে বেকার আমি আর অডিশনটা দেব না। তো হ্যাঁ, এটা এখন ট্রেন্ড, এটা হচ্ছে, একদমই ঠিক ট্রেন্ড নয় বলে আমি মনে করি। অভিনয় ক্ষমতা দিয়ে বিচার করাটা উচিত, কিন্তু যখন যে সময় যেটা হয় সেটা তো আমাকেও অ্যাকসেপ্ট করতে হবে। আমি তো আর এই প্রসেসটার বাইরে নই, তো আমাকে এটা মেনে নিতে হবে যে যেহেতু আমার প্রোফাইলে ফলোয়ার্স সংখ্যা মিলিয়ন নয়, তাই জন্য আমার কাজটাও সেই রকমভাবে আসবে না। বা মানে স্পেসিফিক্যালি যেগুলো কোলাবোরেশনস বা পেইড কোলাবোরেশনস বা
অ্যাড শুটস যেগুলো হয় সেগুলো সেরকমভাবে আমার কাছে আসবে না, সেটা আমাকে মেনে নিতে হবে। আর আমি মেনে নিয়েছি অ্যান্ড আই এম হ্যাপি। কারণ প্রোফাইল ফলোয়ার্স বাড়ানোর জন্য যে এফার্টটা দিতে হয় তার জন্য একটা খুব জেনুইন এফার্ট লাগে এবং একটা সময় লাগে। সেইটা আমি যেহেতু দিতে পারছি না, তো ফল্ট ইজ অ্যাট মাই এন্ড। আমি যেখানে ফল্টে রয়েছি সেখানে আমি কি করে এক্সপেক্ট করবো যে আমার অনেক অনেক কাজ আসবে? তো আমি যদি সেটাকে মানে সেই এফর্টটা দিয়ে কোনোদিনও ফলোয়ার্স একটা ভালো জায়গায় নিতে পারি, ভালো জায়গায় মানে ভালো খারাপ তো রিলেটিভ, আমার তো যেটা আছে আমার মনে হয় বাবা এটা এতটা ফলোয়ার আছে, মানে এটা কি করে আছে, হ্যাঁ বা ধীরে ধীরে বাড়বে। আমি খুব একটা তাড়াহুড়োতেও বিশ্বাসী নই, যেমন চলছে হচ্ছে। আমার কাছে এখনো অবধি মূল কাজ আমার টেলিভিশন অভিনয় করা, ছবি হোক সিরিজ হোক টেলিভিশন, মূলত আমার কাছে এখনো মূল কাজ ওটাকেই আমি প্রায়োরিটি দিয়েই কাজ করতে চাই। বাকি এগুলো যেগুলো সেগুলো আমার কাছে পেরিফেরাল কাজ, যেটা কখনো এলে আমি করলাম, না এলে করলাম না। ধারাবাহিকে ফেরা আবার কবে, মানে হ্যাঁ আমি এই রানী ভবানীতে কাজ করছি, আবার রাজরাজেশ্বরী রানী ভবানীতে স্টার জলসায় আসছে, কাজ করছি। মানে লাস্ট তেঁতুল পাতাতে একটা ক্যামিওতে কাজ করেছিলাম, হ্যাঁ সেটা তো 1.5 মাসের, হ্যাঁ 1.5 মাসের ট্র্যাক ছিল, কিন্তু চরিত্রটা খুব ভালো ছিল, মৈত্রী। আর এইটা আবার শুরু হচ্ছে, এখনো আমার পার্টে শুটিং শুরু হয়নি, প্রোমোটা জাস্ট শুট করেছি, প্রোমোটা এরও হয়েছে। আচ্ছা, তো এটার কি শুটিং শুরু হতে দেরি আছে নাকি এর মধ্যেই? না, শুরু এর মধ্যেই হয়ে যাবে। মানে রেগুলার তো ওটা রেগুলার, হ্যাঁ তো মেগা সিরিয়াল, হ্যাঁ তো রেগুলার না। তোমার যেমন আগে একটা সিরিয়াল যখন করতে তখন তো মনে ওটাতে তুমি একটা কোথায় বলছিলে না যে 15 দিন বা 20 দিনের শুটিং, সেটা যখন একদম ছোট ছিল তুরুপ, তখন আমি সবাইকে বলেইছিলাম যে আমাকে কেউ নিলে আমি 15 দিনের বেশি ডেট দিতে পারবো না, কারণ তখন তুরুপ ছোট এবং তখন আমার শ্বশুরমশাই খুব অসুস্থ ছিলেন। তো সেই জন্য আমার বাড়িতে ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম দিতে হতো, কারণ শ্বশুরমশাইকে নিয়ে হসপিটাল দৌড়াদৌড়ির বিষয় ছিল, ছোট ছিল, তাই জন্য আমি বলেই দিয়েছিলাম 12টা বা 15টা ডেটের বেশি পারবো না। কিন্তু এখন তো ছেলে বড় হয়ে গেছে, ওর স্কুল শুরু হয়ে গেছে, আমি চাইলেই এখন পারবো ফুল ফ্লেজেড কাজ করতে, তো সেটাই শুরু করার ইচ্ছে আছে। একদমই তাই, শুরু হচ্ছে, সেটা খুব ভালোভাবে সেটা হবে, এটাই আশা করার। অনেকটা সময় আমরা একসাথে কাটালাম, খুব ভালো লাগলো তোমার সাথে গল্প করে। তো কি বলবে দর্শকদের উদ্দেশ্যে? দর্শকদের প্রথমেই গৃহপ্রবেশ নিয়ে বলি, গৃহপ্রবেশ যেহেতু চলছে তাই আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন গৃহপ্রবেশকে, আমরা ভীষণভাবে ওভারওয়েলমড। আগামী সপ্তাহগুলোতেও গৃহপ্রবেশকে একই রকমভাবে ভালোবাসা দেবেন। আপনারা সবাই আসুন, এসে হলে ছবিটা দেখুন। আর দ্বিতীয় কথা হলো রাজরাজেশ্বরী রানী ভবানী আসছে, টেলিকাস্ট টাইম ডেট সবটাই আপনারা জানতে পারবেন স্টার জলসার পর্দায়। সেখানে একটা চরিত্রে আমিও অভিনয় করছি এবং আপনাদের চেনা বহু মুখ অভিনয় করছে যাদেরকে আপনারা ভালোবাসেন, তাই ওই ধারাবাহিকটাও দেখবেন। এবং আশা করি একটা হিস্টোরিক্যাল ড্রামা যেটা অনেক দিন বাদে হচ্ছে সেটা আপনাদের ভালো লাগবে। আর ভালো থাকবেন, আর কি ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। একদমই তাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।